হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো বন্ধুরা, আজকের আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তার অ্যান্সার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে 6 সেমিস্টার পড়ছো, যাদের সামনে এক্সাম 2024-এ, তাদের জন্য রইল আজকের CC13 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের 6 সেমিস্টারের কিছু 10 মার্কস এবং 15 মার্কসের প্রশ্নের উত্তর দিয়ে দাও। তো তোমাদের আমি আজকে থেকে এই চ্যানেলে তোমাদের যাবতীয় 10 মার্কস এবং 15 মার্কসের কোশ্চেন্স ও তার অ্যান্সারগুলো দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, চলো দেখে নাও আজকের আমি তোমাদের জন্য যে 10 মার্কসের কোশ্চেন্সটি নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স CC13 পেপারের। সেটি হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। ইংলিশ টার্মটা কি? ডিসকাস দ্য কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল আর ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং। সো বন্ধুরা, এই সেমিস্টারে 2024-এর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করে নেবে এবং পরীক্ষায় গিয়ে লিখে আসবে। সো বন্ধুরা, উত্তরটা দেখে নাও। সিদ্ধান্ত গ্রহণ, সমস্যার স্বীকৃতি, সমস্যার পিছনে তথ্যাদির সংগ্রহ, সমাধানের জন্য বিকল্পের অনুসন্ধান, বিকল্পের মধ্য থেকে যে কোনো একটিকে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়াকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। এক কথায় বলা যেতে পারে যে কোনো সংগঠন পরিচালনার জন্য যে নীতি গৃহীত হয় তাকেই সাধারণভাবে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। যে কোনো সংগঠন বা সংস্থা পরিচালনা করতে হলে প্রয়োজন নির্দিষ্ট নীতির ভিত্তিতে এবং পরিকল্পিতভাবে অগ্রসর হওয়া, এবং এজন্য যে সকল উপাদানের প্রয়োজন হয় তাদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল সিদ্ধান্ত গ্রহণ। সরকারি ও বেসরকারি উভয় প্রকার প্রশাসনের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নীতি, যার অপর নাম হল সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য কি? প্রথমত, সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন হয় তথ্যের। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ হলো একটি তথ্যভিত্তিক বা তথ্য সমৃদ্ধ ধারণা, কারণ তথ্য না হলে কোনো প্রশাসকের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সম্ভবপর নয়। দ্বিতীয়ত, কোনো সংগঠনের ভবিষ্যৎ কর্মপদ্ধতি বা পরিচালনা কীরূপ হবে তার উপর আলোকপাত করাই হলো সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান কাজ। তৃতীয়ত, যে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এইরূপ সিদ্ধান্তের সংখ্যা একাধিক হতে পারে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের সুপরিচালনার উদ্দেশ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং প্রয়োজনে বিকল্পের মধ্য থেকে যে কোনো একটি নির্বাচন করে নেওয়ার স্বাধীনতা সিদ্ধান্ত গ্রহণকারীর থাকে। চতুর্থত, সিদ্ধান্ত তথ্যভিত্তিক হলেও এর মধ্যে কোনো প্রকার নৈতিকতা থাকবে না, এরূপ কোনো ব্যাপার নেই। সিদ্ধান্ত গ্রহণকারী সিদ্ধান্ত গ্রহণকালে নৈতিকতার দিকটি যথোপযুক্তভাবে বিবেচনার মধ্যে নিয়ে আসবেন। পার্ট কি আছে দেখো, যোগাযোগ। তো যোগাযোগ কি? প্রশাসনিক প্রক্রিয়ার দ্বিতীয় স্তর হলো যোগাযোগ। এই যোগাযোগ শব্দটি ল্যাতিন শব্দ কমিউনিস থেকে এসেছে, যার অর্থ হলো কমন বা অভিন্ন। কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সমস্ত স্তরের এবং সদস্যগণের মধ্যে অভিন্নতা স্থাপন করা হলো যোগাযোগের অন্যতম লক্ষ্য। যোগাযোগ হলো একজন থেকে অন্যজনের মধ্যে বা ব্যক্তিগোষ্ঠীর মধ্যে ঘটনা, চিন্তাভাবনা, অনুভূতি ইত্যাদি প্রতিষ্ঠা করা। ইহা একটি বোঝাপড়ার ফলে ঘটনা, চিন্তাভাবনা, তথ্য ও আবেগের বিনিময়। নেক্সট পয়েন্ট কি আমাদের? যোগাযোগের বৈশিষ্ট্য কি বলছে? প্রথমত, যোগাযোগ হলো একটি প্রক্রিয়া বিশেষ। প্রশাসন বা সংগঠনের পরিচালন একটি ধারাবাহিক বিষয়।
ফলে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হলে যোগাযোগকে অনুরূপ ধারাবাহিক হতে হবে এবং মূলত এই কারণে যোগাযোগ হলো একটি প্রক্রিয়া বিশেষ। দ্বিতীয়ত, যোগাযোগ একমুখী নয়, যোগাযোগ উভমুখী। অর্থাৎ সংবাদ, তথ্য, ভাবনা, চিন্তা এগুলি এক স্থান থেকে অন্য স্থানে একমুখী হয়ে যায় না, ইহা বিপরীতমুখীও হতে পারে। যোগাযোগ কথাটির মধ্যে আদান প্রদানের ধারণা নিহিত। বিভিন্ন প্রশাসনিক কেন্দ্রে সংবাদ বা তথ্য গমনাগমন করে বলেই সমস্ত অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়। তৃতীয়ত, যোগাযোগ এক প্রকার সংযোগমূলক পরিবেশগত কাঠামো বিশেষ। এর অর্থ হল সমগ্র সংগঠনের মধ্যে যে কাঠামো থাকে তাহাই মিলিয় বা পরিবেশ। এই কাঠামোর মধ্যে আছে সংগঠনের কাজ, লক্ষ্য এবং ব্যক্তি। এর সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক বিশেষ বিষয় থাকে। চতুর্থত, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যোগাযোগ সিদ্ধান্তকে অন্যত্র পৌঁছে দেয় এবং যোগাযোগ সেই সিদ্ধান্তের কোনোরূপ সংশোধন করতে পারে না। এইরূপ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হলো যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব। নেক্সট পয়েন্ট কি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগের ভূমিকা। প্রথমত, সরকারি বা বেসরকারি যে কোনো প্রশাসনিক ব্যবস্থায় স্তরভিত্তিক প্রাধান্য পরিলক্ষিত হয় এবং পরিচালন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ সচরাচর সর্বোচ্চ মহলে গৃহীত হয়। যেমন সংসদীয় গণতন্ত্রে কোনো মন্ত্রী এককভাবে বা মন্ত্রিসভা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই সিদ্ধান্তকে কার্যকর করে তোলার জন্য প্রশাসনের সকল বিভাগের সমস্ত স্তরে পৌঁছে দেওয়া প্রয়োজন এবং এই কাজটি যোগাযোগ ব্যবস্থার সাহায্যে সম্পাদিত হয়। আবার সিদ্ধান্ত সম্পর্কে বিভাগগুলি কী মনোভাব পোষণ করে তাহাও সর্বোচ্চ স্তরে আধিকারিকদের জানা প্রয়োজন। এই দ্বিমুখী ব্যবস্থায় যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করে। তৃতীয়ত, মানব সম্পর্ক স্থাপনেও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সংগঠন ও জনপ্রশাসনের কর্মচারীদের সংগঠন ও প্রশাসনের পক্ষে উপযোগী করে তোলা হয়। কারণ একজন ব্যক্তি সংগঠনে একজন সাধারণ মানুষ হিসাবে যোগ দিয়ে থাকেন, কিন্তু সংগঠনের পক্ষ থেকে তাকে উপযোগী করে তুলতে হলে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা। নিয়মিত যোগাযোগ ব্যবস্থা সেই কাজ করে থাকে। একটি কার্যকর ও ফলপ্রসূ মানব সম্পর্ক স্থাপনের জন্য যোগাযোগ অপরিহার্য। তৃতীয়ত, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা একটি উন্মুক্ত ব্যবস্থায় পরিণত হয়েছে, যার ফলে পরিবেশের অন্যান্য ব্যবস্থা থেকে নানা উপাদান এসে রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিনিয়ত প্রভাবিত করছে এবং সেই প্রভাবের ফলে কিছু জনপ্রশাসনের ওপর পড়ছে এবং পড়তে বাধ্য হচ্ছে। অর্থাৎ কিছু ফল, সেই প্রভাবের কিছু ফল এই জনপ্রশাসনের ওপর পড়ছে এবং পড়তে বাধ্য হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি যদি জনপ্রশাসনের উপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করে এবং তাহা যদি জনপ্রশাসনের নিযুক্ত সর্বোচ্চ পদাধিকারীকে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করে এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তটি সংগঠন বা প্রশাসনের সমস্ত স্তরে পাঠিয়ে দেওয়া একান্ত প্রয়োজন। কেবল যোগাযোগ ব্যবস্থায় তাহা সাফল্যের পথে সম্পাদন করতে সক্ষম। চতুর্থত, ডেভিড স্টোন অনেক রাষ্ট্রবিজ্ঞানী উৎপাদ তত্ত্বটি প্রচার করে গেছেন, যার মূল কথা হলো বিভিন্ন কারণে নাগরিকগণ সরকারের নিকট তাদের দাবি দাওয়া পেশ করে এবং তা আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। গণতান্ত্রিক সরকার রাজনৈতিক ও অন্যান্য কারণে সেই সকল দাবির কিছু কিছু মেনে নিতে বাধ্য হয়। জনগণের দাবিসমূহকে এখানে উপাদান এবং সিদ্ধান্তকে বা সরকারি সিদ্ধান্তকে উৎপাদ বলা হয়েছে। অর্থাৎ একটা ইনপুট, একটা আউটপুট। দাবি এবং দাবি পূরণ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত কেবল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাতায়াত করে। গণতান্ত্রিক কাঠামোতে দাবি জানাবার নেটওয়ার্ক একাধিক থাকতে পারে, কিন্তু সমস্তটাই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রেরিত হয়। পঞ্চমত, সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ না থাকলে কেহ কাহারও বক্তব্য সম্পর্কে অবহিত হতে পারত না। সেই জন্য আমরা অনেক সময় একটি কথা ব্যবহার করি, কমিউনিকেশন গ্যাপ, অর্থাৎ বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমরা মনে করি যে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতার প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থাকে সজীব ও তৎপর করে রাখা প্রয়োজন। জনপ্রশাসনেও এর প্রয়োজনীয়তা অপরিসীম। যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে কাজ না করলে জনপ্রশাসন ও সংগঠনের পরিচালন কষ্টকর হয়ে দাঁড়াতো।
পরিবেশের সাথে জনপ্রশাসন ও সংগঠনের মিথস্ক্রিয়া প্রতিনিয়ত ঘটছে এবং সেই মিথস্ক্রিয়াকে সক্রিয় বিবেচনার মধ্যে আনতে হলে যোগাযোগ ব্যবস্থাকে যথোপযুক্ত করে তোলা প্রয়োজন। ষষ্ঠত, বর্তমান যুগ হলো বিশ্বায়ন ও উদারীকরণের যুগ। অনেকে বলেন বর্তমান বিশ্ব হলো একটি বিপুলায়তন গ্রাম। এক দেশে জনপ্রশাসনের কাজকর্মের ও নীতিসমূহের প্রভাব অন্য দেশে জনপ্রশাসনের ওপর পড়ছে এবং বহুজাতিক সংস্থাসমূহের কাজ আর কোনো একটিমাত্র দেশের ভৌগোলিক সীমানার মধ্যে বন্দী নেই। এদের কাজকর্ম ও সিদ্ধান্তসমূহ নানা দেশের প্রশাসনিক ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রশাসন ও সেই দেশের বহুজাতিক সংস্থা আজ সমগ্র বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। তৃতীয় বিশ্বের দেশগুলির জনপ্রশাসন ও সংগঠন সেই সর্বব্যাপী প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে পারছে না এবং কোনোভাবেই তা সম্ভব নয়। সুতরাং এই নতুন পরিস্থিতির সাথে সাযুজ্য বিধান করতে হলে যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে সক্রিয় হতে হবে। সপ্তমত, ব্রিটেন, আমেরিকা প্রভৃতি উদারনৈতিক গণতান্ত্রিক দেশে যোগাযোগের ধারণাটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় নাগরিক সংগঠন, প্রতিষ্ঠান প্রভৃতি নিজেদের বিষয়াদিতে বিপুল স্বাধীনতা ভোগ করে এবং সরকারের সাথে সমস্ত সংগঠন, প্রতিষ্ঠান ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির একটি ধারাবাহিক ও নিবিড় সম্পর্ক থাকায় যোগাযোগ প্রক্রিয়াটি বিশেষ ভূমিকা পালন করে এবং এর অনুপস্থিতিতে উদারনীতিক কাঠামো স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় সমশ্রেণীভুক্ত হয়ে পড়ত। নেক্সট পয়েন্ট কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের আবিধানিক অর্থ হলো কোনো কিছু পরিচালনা, সংযতকরণ, দমন, বিরত রাখা বা আয়ত্তে রাখা। ব্যবস্থাপনা, প্রক্রিয়া বা কার্যাবলীর সর্বশেষ ধাপ হলো নিয়ন্ত্রণ। হেনরি ফিওলের মতে নিয়ন্ত্রণ হলো প্রণীত পরিকল্পনা, প্রদত্ত নির্দেশাবলী এবং প্রতিষ্ঠিত নীতিমালার আলোকে কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা। প্রশাসনিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক বা পদ্ধতি হলো নিয়ন্ত্রণ। বিশিষ্ট প্রশাসকগণের মতে সংগঠন ও প্রশাসন পরিচালনার দিকে ব্যাপারে কেবল সিদ্ধান্ত গ্রহণ, তার বাস্তব রূপায়ণ ও যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দিলে চলবে না। এগুলি কেমনভাবে কাজ করছে এবং প্রশাসন কাঙ্ক্ষিত লক্ষ্যে উপস্থিত হতে পারছে বা পেরেছে কি না তাহা দেখাও প্রয়োজন এবং এই মানসিকতা ও দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নিয়েছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের মূল কথা হলো প্রশাসন যে সকল লক্ষ্য বাস্তবায়িত করার জন্য বিধি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেগুলি অর্জিত হয়েছে কিনা তা দেখা এবং না হলে ব্যর্থতার কারণ সন্ধান করে প্রশাসনিক বা সাংগঠনিক কাঠামোকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণের উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত, ঘোষিত নীতি ও বাস্তবের মধ্যে সুস্পষ্ট ফাঁক পরিলক্ষিত হলে সেই ফাঁককে দূর করার জন্য নিয়ন্ত্রণ চালু করা হয়। ফাঁক গড়ে ওঠার অন্যতম কারণ হলো যে গৃহীত সিদ্ধান্তকে কাজে পরিণত করা সম্ভব হয়নি, সেই কারণে পুনর্বিবেচনা করা প্রয়োজন। ইহাই হলো নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণ জনপ্রশাসন বা সংগঠনের বৃদ্ধিকে সুনিশ্চিত করা। জনপ্রশাসনের পরিচালনায় যে সমস্ত ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় সেগুলি নিয়ন্ত্রণের সাহায্যে দূর করে উন্নয়নের পথে উপস্থিত সীমাবদ্ধতাগুলির অপসারণ ঘটানো। এই শ্রীবৃদ্ধি একটি বিশেষ উপায় যা সমস্ত জনপ্রশাসন অনুসরণ করে। তৃতীয়ত, নিয়ন্ত্রণ সঠিক পদ্ধতি বা কৌশল অবলম্বনে সাহায্য করে, কারণ নিয়ন্ত্রণ না থাকলে ভুল সংশোধন বা পরিবর্তনের সাথে সাযুজ্য বিধান করা সম্ভব হতো না। সেই জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে এই কাজে সাহায্য করতে হয়। চতুর্থত, পুনর্মূল্যায়নের পর নিয়ন্ত্রণের মাধ্যমে কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত প্রণয়নে ব্রতী হয় এবং তা জনপ্রশাসনের সমস্ত স্তরে জানিয়ে দেয়। যোগাযোগের সাথে নিয়ন্ত্রণ ওতপ্রোতভাবে জড়িত। নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে হলে যোগাযোগ অপরিহার্য রূপে দেখা দেয়। নেক্সট পয়েন্ট কি? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণের ভূমিকা। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার দ্বিতীয় স্তর হলো নিয়ন্ত্রণ। যে কোনো জনপ্রশাসনের বা সংগঠনের কতগুলি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত বা কার্যকর করে তোলার জন্য থাকে একটি প্রশাসনিক কাঠামো। কিন্তু উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে জনপ্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় দেখা দিতে পারে এবং ইহা দেখাও দেয় উদ্দেশ্য কী কী কারণে বাস্তবায়িত হয়নি তাহা জানা আবশ্যক এবং এর ত্রুটিগুলির অপসারণ করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রেই দেখা দেয় নিয়ন্ত্রণ। প্যারা করে কি লিখবে? যদি জনপ্রশাসনের নানা স্তর বা বিভাগের ওপর কর্তৃপক্ষের কোনো প্রকার নিয়ন্ত্রণ না থাকে তাহলে অসম্পূর্ণতাগুলির অপসারণ অসম্ভব হয়ে ওঠে। সেই কারণে আমরা যখনই
কোনো জনপ্রশাসন বা সংগঠনের কথা ভাবি, তখনই তার সাথে একদিকে যেমন সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগ প্রক্রিয়ায় জড়িত থাকে, ঠিক এর পাশেই নিয়ন্ত্রণ বহাল তবিয়তে বিরাজ করে। যেমন সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নতিকল্পে কতগুলি প্রকল্প ঘোষণা করলো, কিন্তু সেগুলি কী পরিমাণে সাফল্যের মুখ দেখতে পাচ্ছে তা কর্তৃপক্ষের জানা একান্ত প্রয়োজন। প্রকল্পগুলির সফল রূপায়ণ না হলে কর্তৃপক্ষকে স্বাভাবিক নিয়মে নড়ে চড়ে বসতে হয়। এক্ষেত্রে নিয়ন্ত্রণ হলো এক প্রকার অস্ত্র, যা কর্তৃপক্ষকে প্রকল্পের সংশোধন কাজে উৎসাহিত করে। নেক্সট প্যারা করে কী করবে, বিশেষ করে গণতান্ত্রিক দেশে জনগণের নিকট প্রতিনিধিরা দায়বদ্ধ বলে জনকল্যাণমূলক প্রকল্পগুলির প্রতি সতর্ক নজর রাখতে হয়। এই জন্য, কারণ নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের জনগণের নিকট জবাবদিহি করতে হয়। এই জন্য নিয়ন্ত্রণহীন বা নিয়ন্ত্রণ কায়েম করা ব্যবস্থাহীন জনপ্রশাসন কার্যত একটি নখ ও দন্তহীন প্রাণী বিশেষ। কারণ নখ দন্তহীন প্রাণী যেমন অকর্মণ্য, তেমনি নিয়ন্ত্রণহীন জনপ্রশাসন হলো অপদার্থ বা অপ্রয়োজনীয় একটা সংস্থা। নিয়ন্ত্রণ ধারণাটির সাথে পুনর্মূল্যায়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ যে কোনো প্রশাসন চালালে বা চালাতে গেলে পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা আছে, এবং এক্ষেত্রে ত্রুটি দেখা দিলে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন নিয়ন্ত্রণের। এই জন্য প্রশাসনিক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ হলো আবশ্যক একটি প্রয়োজনীয় অঙ্গ। বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য 2024-এর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার, যেটির পেপার হলো CC13। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে আসে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা দিন এই চ্যানেল থেকে বিভিন্ন নিত্য নতুন ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর চিন্তার কোনো কারণ নেই যে কোথা থেকে আমরা উত্তরগুলো কালেক্ট করব, বা যেখানে পড়তে যাচ্ছি ঠিক সময়ে উত্তরগুলো দিতে পারছে না। তো বন্ধুরা, এই চ্যানেল থেকে তোমরা যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে নাও খুব তাড়াতাড়ি। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।